আজ বাড়িতে মুরগির মাংস রান্না করলাম আমি। শাশুড়ি মা এসে বাটি সাজাচ্ছে সকলের জন্য। আলাদা আলাদা বাটিতে তরকারি তুলে রাখার নিয়ম এই বাড়িতে নাকি প্রথম থেকেই। সেই নিয়মেই আজও খাবার ভাগাভাগি হচ্ছে। আমি আমার ছেলের বাটিটার দিকে তাকিয়ে দেখলাম সেখানে মাংসের লিভারের অংশ দেয়া নেই। কিন্তু আমি শুনেছি ছোট বাচ্চাদের লিভারের অংশ খাওয়ালে তা তাদের ব্রেনের বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই আমি নির্লজ্জের মতো শাশুড়ি মায়ের দিকে আমার ছেলের বাটি এগিয়ে দিয়ে বললাম, মা, আপনার নাতির বাটিটাতে একটা লিভারের টুকরো দিন। ওর পক্ষে এখন লিভার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। দরকার হলে আমাদের বাটি থেকে 2-1 পিস মাংস আপনি তুলে নিতে পারেন। উনি আমার দিকে কেমন একটা রাগান্বিত দৃষ্টিতে তাকালেন, যেন মনে হলো এই কথাটা বলে আমি ভীষণ অপরাধ করেছি। তারপর আমার বাপের বাড়ির খোঁটা দিয়ে উনি আমাকে কথা শোনালেন। তা বৌমা, তুমি কতগুলো মুরগির লিভার খেয়ে মানুষ হয়েছ শুনি? তোমার বাপের বাড়িতে আদৌ মুরগির মাংস রান্না হয়েছে কখনো? আমি শান্ত ভাষায় শাশুড়ি মাকে উত্তর দিলাম, আমার ছোটকালের কথা মনে নেই মা। ছোট ভাইয়ের জন্মের পর মাকে হারিয়ে অনাথের মতো আমরা 2 ভাই বোন মামার বাড়িতে কষ্ট করে মানুষ হয়েছি। ওহো, খেয়েছ তো ওই তোমার মামির কথা ঝাড়ি আর ঝাড়ুর বাড়ি। বাবার কালে মাংস তো মুখেই তোলনি, তোমার আবার নিজের ছেলের জন্য মাংসের লিভার খাওয়ানোর শখ। শাশুড়ি মায়ের কথাগুলো বুকে এসে কাটার মতন লাগছে, কিন্তু ঝাঁকিয়ে কিছু বলার উপায় নেই। নম্র ভাষায় উত্তর দিলাম, আমি না হয় মামির বাড়ি আর ঝাড়ি খেয়ে মানুষ, কিন্তু আপনার নাতিটা কি খেয়ে মানুষ হচ্ছে বলতে পারেন? সে তো আপনারই নাতি, আপনার বাড়ির বংশপ্রদীপ, তার তো এইটুকু প্রাপ্য। দিন দিন তোমার মুখ বেড়ে যাচ্ছে বৌমা। তোমার আচরণের জন্য বাড়িতে নিজেকে কেমন ছোট ছোট মনে হচ্ছে। তুমি কি মনে করেছ 2 দিন সংসার করতে এসে আমার মাথার উপর চড়ে বসবে? ভুলে যেও না, এই সংসারে আমি এখন কর্ত্রী। আমি যা বলবো সেটাই হবে। আসলে মা, ঠিক তা নয়। আপনি নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। আপনার বড় ছেলেটা এ বাড়ির যতটা প্রদীপ জ্বালিয়েছে, আমার ছেলেটাও কিন্তু ততটাই প্রদীপ জ্বালিয়েছে। তাই দুজনেরই সমানভাবে ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাহলে একজনের বাটিতে বেছে বেছে মাংস দেওয়ার কি মানে হয়? আপনি নিজে অভিভাবক হয়ে এটা কি ভুল করছেন না? শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। বড় ছেলের কথা শুনে উনি উত্তর দিলেন, তুমি কাদের সাথে কাদের তুলনা করছো? আমার বড় ছেলে আর বড় বৌমা দুজনেই চাকরি করে। তাদের ছেলেকে ভালো মন্দ না খাওয়ালে চলবে? তারা প্রতি মাসে সংসারে কত টাকা দেয় তোমার জানা আছে? তোমাদের মুরুদ আছে সেই টাকা দেওয়ার? তুমি আর তোমার স্বামী সংসারের জন্য দিতে পারবে কখনো অত টাকা? শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে ভাবলাম, ও তাহলে এই জন্যই খাবারের এত ভাগাভাগি। টাকা কম দেওয়ার জন্য চোখের কোণটা ভিজে গেল আমার। তারপর বললাম, মানছি আমার স্বামী আর আমি পরিবারে টাকা দিতে পারি না, কিন্তু তার জন্য তো আমি দিনরাত কাজের মানুষের মতো খেটে মরছি। বড় বউ যেমন অফিস কাছারি সামলায়, ঠিক একইভাবে আমি এই সংসারে বিনা পারিশ্রমিকে মাসের পর মাস কাজ করি। বাসন ধোয়া, কাপড় কাচা, সবার জন্য স্নানের জল তুলে দেওয়া, এমনকি বাথরুম পরিষ্কার করা তাও আমাকেই করতে হয়। আমি আসার পর থেকে বাড়িতে কাজের লোকটাকেও ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার বিনিময়ে কি আমার ছেলেটা একটু পুষ্টিকর অংশ খেতে পাবে না? বড় বউ রোজ অফিসে যাওয়ার আগে নিজের বাসি জামা কাপড়গুলো বাথরুমে ছেড়ে দিয়ে যায়, সেগুলো তো আমি কাছি। আর তাছাড়া আপনি পুজোর ঘরে ঢোকার আগে নিজের নোংরা কাপড় যেখানে সেখানে ফেলে রাখেন, সেগুলো পরিষ্কার করে তুলে রাখার দায়িত্ব আমি নিয়েছি। এ বাড়িতে প্রত্যেকটি মানুষেরই 5 মাস খাটার জন্যই হয়তো এ পরিবারে আছি। আমি নগদ টাকা দিতে পারি না, এটা যেমন ঠিক, সেরকম আমি যেরকম কাজ করি এ বাড়িতে সেরকম কাজ আর কেউ করে না। ঠাস করে একটা চড় এসে পড়লো আমার গালে। চিৎকার করে উঠে বললাম আমি, উপরওয়ালা এর বিচার করবে নিশ্চয়ই। আমার স্বামী ঘর থেকে আমার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলো, আর তারপর তার মায়ের উদ্দেশ্যে বলল, সত্যি মা, তুমি কিন্তু আসল হিরেটে চিনতে পারলে না। আর যদি তুমি আমার মা না হতে, তাহলে আমি সাথে সাথে এর প্রতিশোধ দিতে পারতাম। কিন্তু তুমি আমার জন্মদাত্রী, তাই হয়তো এর প্রতিবাদে আমি তোমাকে আঘাত করতে পারবো না। শুধু এতটুকুই বলবো, আজ যে ভুলটা তুমি করলে সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি মাংসের বাটিটা সেখান থেকে নিয়ে চলে যেতে লাগলাম। ঘরের ভিতর আমার ছোট ছেলেটা বসে পড়া করছে, ওকে গিয়ে খাওয়াতে হবে। আমি আর আমার স্বামী সংসারে কম টাকা দিই বলে আমাদের ডাইনিং টেবিলে সবার সাথে বসে খাওয়ার অধিকার নেই। খাবারের বাটি থালাগুলো এভাবেই রোজ সময় মতন ডাইনিং টেবিল থেকে উঠিয়ে নিয়ে যেতে হয়, আর খাওয়ার পর তা ধুয়ে আবার যথাস্থানে রেখে দিতে হয়। দুপুরের খাওয়া সেরে যখন নিজের রুমে গিয়ে বসলাম, তখন হঠাৎ আমার বড় জা আমাকে তড়িঘড়ি করে ডেকে পাঠালো। এই যে ছোট বউ, একটু রান্নাঘরে এসো তো, একটু দরকার ছিল। রান্নাঘরে গিয়ে দেখলাম আমার বড় জা অফিস ফেরত কয়েক প্রকারের দেশি মাছ এনেছে, যা পরিষ্কার করা কষ্টকর। এত মাছ দেখে মুখ অন্ধকার হয়ে গেল আমার। মাছগুলো কাটতে গেলে নির্ঘাত আমার হাতে কাটা ফুটবে, সেই ভয়ে কেউ সেই মাছে হাত দেয়নি। বড় জার শাশুড়ি চুপচাপ স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। তারা দেখছে আমি কিভাবে মাছগুলো কাটবো। আমিও ভীষণ চিন্তায় পড়ে গেলাম, এই মাছ কিভাবে পরিষ্কার করব।
তবুও যেহেতু এই সংসারে কাজ করার দায়িত্ব একমাত্র আমারই, তাই সেই মাছগুলোতে হাত দিলাম। হঠাৎ একটা মাছের কাঁটা এসে ফুটলো আমার হাতে, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সেটা কেউ দেখল না। আমার এই পরিশ্রমগুলো কেউ কখনো লক্ষ্য করে না, কিন্তু যদি একটু আধটু ভুল করি সেটাতেই সবার চোখ কপালে ওঠে। হঠাৎ আমার স্বামী এসে আমার হাত থেকে মাছটা নিয়ে নিজে মাছ কাটতে শুরু করলো। আমি আমার স্বামীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, সর্বনাশ, এ কী করছো তুমি? তুমি জানো এই মাছে কত কাঁটা? একবার হাতে ফুটিয়ে দিলে যন্ত্রণায় টিকতে পারবে না। তুমি ছাড়ো, এই কাজটা আমি করে নিচ্ছি। ছোটবেলা থেকে মামির ঘরে মানুষ হয়েছি, আমার মাছ বাছার অভ্যাস আছে, কিন্তু তুমি তো এসব মাছ বাছতে পারবে না, তুমি ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। বলেই তার হাত থেকে মাছটা কেড়ে নিতে গেলাম। আমার স্বামী সবার সামনে আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ করো। আমি তো দেখলাম একটা মাছের কাঁটা তোমার হাতেও ফুটেছে। এখানে বড় বৌদি আর মা দুজনে দাঁড়িয়ে চুপচাপ করে সেটা দেখছে, কিন্তু আমি তোমার স্বামী হয়ে সেটা কি করে সহ্য করি বলো? তোমাকে আর কাল থেকে বাড়িতে এত কাজ করতে হবে না। আমি একটা ভালো কাজ জোগাড় করেছি, বেশ মোটা টাকা মাইনে পাবো। কাল থেকে বাড়িতে দুজন করে নতুন কাজের লোক আসবে। তোমাকে আর কাজের লোকের মতোই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি বড় বৌদির মতন রাজরানী হয়ে থাকবে। আমি বুঝতে পারলাম আমার স্বামীর এই কথাতে বড় বৌদি আর শাশুড়ি মায়ের ভীষণ জ্বালা ধরল, কিন্তু তারা মুখে কোনো কথাই বলল না। শাশুড়ি মা বড় বৌদির দিকে তাকিয়ে বললেন, বড় বৌমা চলে এসো, ওরা স্বামী স্ত্রী মিলে যা ইচ্ছে করুক। হ্যাঁ মা, বরং তাই চলুন। বিকেলে আমাকে একটু বিউটি পার্লারে যেতে হবে। রান্নাঘরে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আদিক্ষেতা দেখলে আমার চলবে না। আজ আপনার জন্য একটা ভালো নেল পালিশ কিনে আনবো মার্কেট থেকে। শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল, যেন কতই না ভালো জিনিস উপহার পেতে চলেছেন উনি বড় বৌমার কাছ থেকে। এভাবে প্রতিদিন একটু একটু করে টাকা অহংকারে ডুবিয়ে দিচ্ছে বড় যা আর আমার শাশুড়ি মাকে। আর উনি বুঝেও বুঝছেন না, দিন শেষে একটা নেল পালিশ কিংবা একটা শাড়ি দিয়ে কখনই সম্পর্কের পরিকাঠামো মাপা যায় না। তবে আমার বিশ্বাস একদিন না একদিন উনি ঠিক বুঝতে পারবেন সংসারে চলতে গেলে কার অবদান কতটুকু দরকার। আমি শুধু সেদিনের অপেক্ষায় আছি, যেদিন আমার শাশুড়ি মা নিজে এসে বলবেন আমি না থাকলে তার অনেক কিছুই আটকে যেত। কিন্তু আমার মনে হয় মুখে মুখে সে কথা বলার থেকে চুপচাপ সেই দিনের অপেক্ষা করা অনেক শ্রেয়।